মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। পূর্ব বাংলায় এ নিয়ে আন্দোলন শুরু হয়। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্ম হয় শ্রী চৈতন্যদেবের। ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত নামাজ, রোজা, জাকাতের মতো শব্দ ছাড়াও গোসল, কলম, আদালত, আইন, তারিখ, বাংলা আমাদের মাতৃভাষা। জনসংখ্যার বিচারে যা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক কথ্য ভাষা। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ সমগ্র পৃথিবীর প্রায় ২৬ কোটি মানুষ এই ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকে। কিন্তু কখনো কি মনে এই প্রশ্ন এসেছে, জন্মের পর থেকে যে ভাষা আমরা শুনছি, কথা বলছি, সেই বাংলা ভাষা এলো কোথা থেকে? কিভাবে হলো এর উৎপত্তি? জানা নয় এমনের আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো। তাহলে চলো শুরু করা যাক। বাংলা ভাষা আজকের অবস্থানে একদিনে আসেনি। বহু ভাষার সাথে মিশ্রণ ও বহু চড়াই উতরাই পার হয়েই বাংলা ভাষা আজকের রূপ পেয়েছে। ভাষা হলো অনেকটা নদীর স্রোতের মতো, যা কখনো থেমে থাকে না। নদীর স্রোত যেমন চলমান, ভাষাও তেমনি। নদী যেমন চলার পথে বিভিন্ন বাঁক নেয়, ঠিক তেমনি ভাষাও চলার পথে যুক্ত করে নতুন নতুন শব্দ, পরিবর্তন আনে নিজের মধ্যে। গবেষকদের মতে আজ থেকে প্রায় ৫০,০০০ বা ১,০০,০০০ বছর আগে মানুষ প্রথম ভাষা ব্যবহার করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানা যায় আফ্রিকার মানুষেরাই সর্বপ্রথম ভাষার ব্যবহার করেছিল। গবেষকদের ধারণা, বর্তমান পৃথিবীর যত মৃত বা জীবিত ভাষা আছে সেসবের আদি উৎস হল আফ্রিকার ওইসব প্রাচীন মানুষদের ভাষা। আফ্রিকা থেকে যখন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তাদের আদি ভাষাও বদলাতে শুরু করে। সেই ভাষার শাখা প্রশাখা বিস্তার লাভ করে জন্ম হয় আরও নতুন নতুন ভাষার। এভাবে পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়, যেমন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠী, আফ্রো এশীয় ভাষাগোষ্ঠী, চীনা তিব্বতী ভাষাগোষ্ঠী, মালয় পলিনেশীয় ভাষাগোষ্ঠী, নাইজার কঙ্গো ভাষাগোষ্ঠী, দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠী ইত্যাদি। একটি ভাষাগোষ্ঠীর সব ভাষা এক পরিবারভুক্ত, আর সব ভাষাগোষ্ঠী একটি মহাপরিবারের অন্তর্ভুক্ত, আর তা হল আফ্রিকার সেই আদিম ভাষা। বর্তমান বিশ্বের ভাষাগুলোর ব্যাকরণ বিশ্লেষণ করে নোম চমস্কির মতো ভাষাবিদদের ধারণা, এসব ভাষার পেছনে একটি সার্বজনীন ব্যাকরণ আছে বলেই সব ভাষার মূল এক। বাংলা ভাষার ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক হাজার বছর আগে। তখন ভারতের প্রাচীন ভাষাগুলোকে বলা হতো প্রাচীন আর্য ভাষা। আনুমানিক ৪,০০০ থেকে ১,০০০ বছর আগে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলা মধ্য এশিয়ার জনগোষ্ঠী পশ্চিম আর পূর্ব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে, আর তাদের ভাষাও বিভিন্ন শাখার সৃষ্টি করে। এরই একটি শাখা হল ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী।
আর ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা ইন্দো আর্য বা ভারতীয় আর্য ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিধি ছিল ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত। মূলত ইন্দো বলতে ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপীয় বলতে ইউরোপ মহাদেশকে বোঝায়। পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ এই পরিবারের ভাষাগুলোতে কথা বলে থাকে। আমাদের মাতৃভাষা বাংলা সহ হিন্দি, নেপালি, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি, ডাচ ইত্যাদি ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী দুটি ভূখণ্ডে বিভক্ত হওয়ার কারণে এই ভাষাগোষ্ঠীকে দুটি শাখাতে ভাগ করা হয়, শতম ও কেন্তম। শতম শাখাটি থেকে ভারতের আর কেন্তম শাখা থেকে ইউরোপের বিভিন্ন ভাষা এসেছে। খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে ইন্দো ইউরোপীয় পরিবারের ভাষাভাষী লোকেরা ইউরোপ ছাড়িয়ে আটলান্টিকের উপকূল এবং ভূমধ্যসাগরের উত্তর দিকে আসতে শুরু করে। পারস্য ও ভারত জয়ের মধ্য দিয়ে তারা ছড়িয়ে যায় এশিয়ার দূর এলাকাসমূহে। সমসাময়িক সিন্ধুর অধিবাসীগণও পূর্ব গাঙ্গীয় সমভূমি, পশ্চিম এবং আফগানিস্তানে ছড়িয়ে পড়তে শুরু করে। খ্রিস্টপূর্ব 1000 অব্দের মধ্যে দুটি ভাষা শাখা ভারতীয় আর্য ভাষা ইন্দো আর্য এবং ইন্দো ইরানীয় ভাষা আলাদা হয়ে যায়। ও আপনি এত দেরি? দূর তো কম নয়, পথ চিনে যে আসতে পেরেছি তাই না করে। ভারতীয় আর্য ভাষার ইতিহাসে 3টি প্রধান স্তর লক্ষ্য করা যায়। প্রথম স্তরটির নাম হল বৈদিক ভাষা, যার সময় খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ। এই আর্য ভাষা উঁচু গোত্রের মানুষদের মধ্যেই প্রচলিত ছিল। সাধারণ মানুষদের কাছে বেদের ভাষা বা বৈদিক ভাষা দুর্বোধ্য মনে হতো। এছাড়া রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রয়োজনে পণ্ডিতরাও এটি ব্যবহার করতেন। বেদের শ্লোকগুলোও এই ভাষায় লেখা হয়েছিল। তার পরের স্তর হল সংস্কৃত ভাষা, যার সময় খ্রিস্টপূর্ব 800 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে। ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃত এই দুই ভাষা হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। খ্রিস্টীয় 2য় শতকে রচিত কালিদাসের কাব্য ও নাটকের ভাষা ছিল সংস্কৃত। রামায়ণ ও মহাভারতও সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছিল। এমনকি এখনও সংস্কৃত ভাষা ভারতে ব্যাপকভাবে পঠিত এবং একটি পবিত্র ভাষা হিসেবে স্বীকৃত। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। এর পরের স্তর প্রাকৃত ভাষা। এই ভাষাগুলো মধ্য ভারতীয় আর্য ভাষা হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলোই কথ্য ও লিখিত ভাষা হিসেবে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল। ধারণা করা হয় প্রাচীন ভারতের প্রাকৃত ভাষাগুলোর মধ্যে পালি অন্যতম, যার জন্ম খ্রিস্টের জন্মেরও কমপক্ষে 600 বছর আগে। সংস্কৃতের সাথে এর সম্পর্ক অনেকটা বোনের মতো। পালি ছিল মধ্য বিহারের মগধ অধিবাসীদের মুখের ভাষা। সংস্কৃতের মতো পালিরও মৃত্যু ঘটেছে বহু শতাব্দী আগেই। অর্থাৎ এখন আর এই ভাষার কোনো স্থানীয় জাতি নেই, বা সেই অর্থে মাতৃভাষা হিসেবে ব্যবহারের মানুষ নেই। কেবল সাহিত্যিক ও ধর্মীয় ভাষা হিসেবেই ব্যবহৃত হয়। গৌতম বুদ্ধ এই ভাষাতেই ধর্ম প্রচার করেছিলেন। মূলত একটি সাধারণ প্রাদেশিক ভাষা হয়েও এটি ক্রমান্বয়ে শক্তিশালী ভাষা হয়ে উঠেছিল, যা তাকে বসিয়েছে চিরায়ত ভাষার আসনে। ফলে এই ধর্মমত সহজেই সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে সক্ষম হয়। এই প্রাকৃত ভাষাগুলো থেকে অপভ্রংশ বা বিকৃত হয়ে বিভিন্ন ভাষা যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতির জন্ম। সংস্কৃত ব্যাকরণবিদ পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে
সর্বপ্রথম অপভ্রংশ শব্দটির উল্লেখ পাওয়া যায়। তিনি সংস্কৃত থেকে উদ্ভূত কিছু অশিষ্ট শব্দকে নির্দেশ করার জন্য শব্দটি ব্যবহার করেছিলেন। বর্তমান ভাষাবিদদের মতে সমস্ত প্রাকৃত ভাষারই শেষ স্তর হল অপভ্রংশ, এবং এই অপভ্রংশগুলো থেকেই সমস্ত নব্য ইন্দো আর্য ভাষার জন্ম। উদাহরণস্বরূপ পূর্ব ভারতে প্রচলিত মাগধী প্রাকৃত ভাষা থেকে পূর্বী অপভ্রংশ উদ্ভূত হয়েছিল, এবং সেই পূর্বী অপভ্রংশ থেকে মগহী, মৈথিলি ও ভোজপুরি এই তিনটি বিহারি ভাষা, এবং বাংলা, অসমিয়া ও ওড়িয়া এই তিনটি গৌড়ীয় ভাষার উৎপত্তি ঘটে। অন্যদিকে পশ্চিমের সৌরসেনী অপভ্রংশ থেকে হিন্দি ও অন্যান্য নব্য ইন্দো আর্য ভাষার উদ্ভব হয়। ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকেই এসেছে বাংলা, আসামি ও উড়িয়া ভাষা। তাই আসামি ও উড়িয়ার সাথে বাংলার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এছাড়া মৈথিলি, মগহী, ভোজপুরিয়া ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলার, কারণ সেগুলোও মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে এসেছে। আরেক ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। তার মতে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ হয়েই বাংলা ভাষার উৎপত্তি ঘটে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে তালিকার মাধ্যমে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার ক্রমবিবর্তনের ধারা উল্লেখ করেছেন। তোমাদের সুবিধার্থের জন্য তালিকাটি স্ক্রিনে দেওয়া হলো। এখানে এসে বাংলা ভাষার এই বিবর্তনকে আমরা তিনটি সময়ে ভাগ করতে পারি: প্রাচীন যুগের বাংলা, মধ্যযুগের বাংলা এবং আধুনিক যুগের বাংলা। যে কোনো ভাষার ক্রমবিবর্তন সম্পর্কে জানতে হলে সেটির লিখিত নমুনার দরকার হয়। এখনও পর্যন্ত বাংলা ভাষার সর্বপ্রাচীন যে নমুনা পাওয়া গেছে তা হলো চর্যাপদ। চর্যাপদের অন্য অনেকগুলো নামের মধ্যে উল্লেখযোগ্য হল চর্যা গীতিকোষ, দোহাকোষ, চর্যাশ্চর্য বিনিশ্চয় এবং চর্যা গীতিকা। ধারণা করা হয় এটি পাল আমলে রচিত। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে একটি পুরানো পুঁথি আবিষ্কার করেন। এই পুঁথি আমাদের কাছে চর্যাপদ নামে পরিচিত। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদ। পরে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ গবেষণার মাধ্যমে প্রমাণ করেন এই চর্যাপদই বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তবে এর রচনাকাল নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য আছে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। আর আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন এর রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা, তার লেখায় ফুটে উঠেছে বাংলার বিভিন্ন রূপ বৈচিত্র্য। তার লেখা 49 নম্বর চর্যার পদটি হল: বাজনা পাড়ি পাওয়া খালি বাহিউ, অদব বঙ্গাল দেশ লুড়িউ। আজি ভুসুক বাঙালি ভইলি, নিয়ে ঘরিনি চণ্ডালে লেলি। এর আধুনিক বাংলা অনুবাদ হল: বজ্ররূপ নৌকায় বে পাড়ি দেই পদ্মার খাল, দেশ লুট করে নিল অদয় বাঙাল। ভুসুকু, বাঙালি হলি আজ থেকে ওরে, নিজের গৃহিণী গেল চাঁড়ালের ঘরে। আবার কুক্করিপা 2 নম্বর পদে একটু রসিকতা করে লিখেছেন: দুলি দুহি পিটা ধরনই যাই, রুখের তেন্তলি কুম্ভীরে খায়। এর বাংলা অনুবাদ হল: মাদি কাছিম দোহন করে দুধ পাত্রে না রাখা যায়, গাছের তেঁতুল কুমিরে খায়। এখানে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ সহজেই বোঝা যায়, কারণ এগুলো এখনও বাংলায় ব্যবহার হচ্ছে। মূলত চর্যাপদ রচনাকারীরা ছিলেন বৌদ্ধ সহজিয়া, এবং তাদের অনেকেরই আদি নিবাস ছিল এই বঙ্গে।
বৌদ্ধ পাল বংশের শাসনামলের অবসানে হিন্দু সেন বংশের শাসন শুরু হলে বেশিরভাগ বৌদ্ধকে নিজ দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। ফলে এসব সহজিয়ারা তাদের সাথে করে চর্যাপদের সাধন সঙ্গীতগুলো নেপালে নিয়ে চলে যায়। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। মুসলমানরা বাংলাদেশে আসার আগে এখানে মূলত বৌদ্ধ ধর্ম ও সনাতন ধর্ম ছিল। সনাতন ধর্ম আবার নানা ভাগে, যেমন শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদিতে বিভক্ত ছিল। এছাড়াও ছিল বর্ণবাদ প্রথার 4টি রূপ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সাধারণ মানুষদের কথোপকথনের জন্য একটি আলাদা কথ্য ভাষারীতি গড়ে উঠেছিল, কিন্তু ধর্মাচরণের জন্য বৌদ্ধরা পালি ও সনাতন ধর্মাবলম্বীরা সংস্কৃত ভাষার ব্যবহার করত। মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল ধর্মনির্ভর। দেবদেবীর আরাধনা ও প্রেম ভালোবাসা ছিল এই যুগের সাহিত্যের প্রধান উপকরণ। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ তথা প্রাক চৈতন্য যুগে বাংলা ভাষায় লেখা সর্বপ্রথম আখ্যান কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। বড়ুচণ্ডী দাস এর রচয়িতা। এ কাব্যের মূল উপজীব্য রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী। সমগ্র কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। কাব্যের প্রধান 3 চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়াই। এই কাব্যে বেশ কয়েকবার উদ্ধৃত মর্মস্পর্শী একটি পদ হল: কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোট গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শব্দে মো আওলাইল বান্ধন। আরও একটি পদ হল: এক মুখে তোর রূপ কহিতে না পারি, সর্বাঙ্গে সুন্দরী রাধা মহিলি মুরারি। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্ম হয় শ্রী চৈতন্যদেবের। তার প্রচারিত বৈষ্ণব ধর্মদর্শন প্রাচীনপন্থী হিন্দুদের আকৃষ্ট করলেও অনেক সনাতন হিন্দু এই বৈষ্ণব মতকে গ্রহণ করেনি। হিন্দু ধর্মের আভ্যন্তরীণ বিভাজন সত্ত্বেও এই সকল বৈষ্ণব ভক্তরা তাদের মতামত প্রতিষ্ঠা ও প্রচারের জন্য রচনা করেন বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে জ্ঞান দাসের একটি উক্তি হল: সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। বৈষ্ণব মহাজনেরা চৈতন্যদেবকে দেখেছিলেন রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ রূপে। রাধাকৃষ্ণ একাত্মা 2 দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদয়ে করি। সেই 2 রূপ এব চৈতন্য গোসাঞ্চি, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। এছাড়া হিন্দু ভক্ত কবিরা রচনা করেছিলেন মঙ্গল কাব্য, কিন্তু এটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। মূলত দেবদেবীর আরাধনা, মহাত্ম কীর্তন ও তাদের কাছে মঙ্গল কামনা করেই এই কাব্য রচিত হয়েছিল। মঙ্গল কাব্যের একটি শাখা হল মনসা মঙ্গল। এটি মঙ্গল কাব্যের প্রাচীন ধারা। বেহুলা লক্ষিন্দরের কাহিনী অবলম্বনে এই কাব্যের সূচনা ঘটেছিল। বেহুলা, মা বেহুলা, ওঠো বেহুলা। এর আদি কবি কানা হরিদেব। এর কিছু অংশ স্ক্রিনে দেওয়া হলো। কেহ হাসে, কেহ নাচে, কেহ গীত গায়, শুনিয়া চঞ্চল হইল দেবী মনসায়। নেতারও সঙ্গে পদ্মাবতী যুক্তি করিয়া, কপটে শোনেকার মাসি হইল আসিয়া। সমসাময়িক মুসলমান সাধক কবিরা তাদের মত প্রকাশ করার জন্য রচনা করেছিলেন ধর্মসাহিত্য। এছাড়া মধ্যযুগের মুসলিম কবিরা বহু রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা করেছিলেন। শাহ মুহাম্মদ শগীর তাদের মধ্যে একজন। তার লেখা ইউসুফ জোলেখা কাব্যগ্রন্থটি বহুলভাবে উল্লেখযোগ্য। ইছুপে বলিলা 2 বাধা আছে বড়, আজিজক ভয়ার নিরঞ্জন ডর, আজিজক কৃপান সমন সমসর,
শিরচ্ছেদ করিয়া পাঠাইব জমঘর। ধর্মেতে বিরোধ হয় এহি আর ভয়, পরলোকে নরকে ডুবিব অতিশয়। মনসা মঙ্গল ছাড়াও মঙ্গল কাব্যের আরও কিছু শাখা হল চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল ও কালিকা মঙ্গল। এ যুগের শেষের দিকে আবির্ভাব ঘটে লোকগীতি, পুঁথি সাহিত্য, কবিগান, নাথ সাহিত্য, লোকসাহিত্য, টপ্পা গান ও পাঁচালী গানের। এ সময়টি যুগ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত। মুসলমানরা বাংলায় আসার আগে বাংলা ভাষায় যেসব শব্দের প্রভাব ছিল তা মূলত তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, অস্ট্রিক, মুগারি, সাঁওতালি এবং দ্রাবিড় শব্দ। 1400 থেকে 1800 সালের মধ্যে মুসলমানদের হাত ধরেই বাংলা ভাষায় আরবি, ফরাসি, তুর্কি ইত্যাদি ভাষার প্রচুর শব্দ প্রবেশ করেছিল। আস্তে আস্তে এই শব্দগুলো বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এছাড়া ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত নামাজ, রোজা, জাকাতের মতো শব্দ ছাড়াও গোসল, কলম, আদালত, আইন, তারিখ ইত্যাদি শব্দও বাংলাতে প্রবেশ করে। কাব্যেও এর প্রভাব দেখা যায়। ভারতবর্ষে ইংরেজ শাসনের আগে পর্তুগিজ এবং বার্মিজের বেশ কিছু শব্দও বাংলায় প্রবেশ করেছে। এছাড়া ফরাসিদের সাথে বাণিজ্যের সূত্রেও কিছু ফরাসি শব্দ বাংলাতে যোগ হয়েছিল। তবে ইউরোপের ভাষাগুলোর মধ্যে ইংরেজি শব্দই সবচেয়ে বেশি বাংলায় প্রবেশ করেছে, যা এখনও চলমান। তাছাড়া ইংরেজদের মাধ্যমে অন্যান্য ভাষা যেমন জাপানি, চীনা, জার্মানি, রুশ ইত্যাদি শব্দও বাংলায় ঢুকেছে। What happened, Brown? সবাই কোথায়? কেউ এখনো আসিতেছে না কেন? আধুনিক বাংলা ভাষার দুটি প্রধান রূপ আছে, সাধু ও চলিত। 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক বাংলার যাত্রা শুরু। 1801 সালে উইলিয়াম কেরিকে প্রধান করে এখানে বাংলা বিভাগ খোলা হয়। বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক প্রণয়নে উইলিয়াম কেরি ও তার সহকর্মীগণ গদ্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং তাদের প্রচেষ্টায় বাংলায় গদ্যের আবির্ভাব হয়। আর এই সময়ে সাধু ভাষার আবির্ভাব ঘটে। মূলত সাধু ভাষার আবির্ভাব হয়েছিল ভাষাকে একটি বিধিবদ্ধ রূপ দেওয়ার প্রয়াসে। তবে এখানেও পরিপূর্ণ সাধু ভাষা পরিলক্ষিত হয় না। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ দেশীয় পণ্ডিত ও কবিদের হাত ধরেই সাধু ভাষার আদর্শ রূপ তৈরি হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। তার রচিত বর্ণপরিচয় আধুনিক বাংলা বর্ণমালার ভিত্তি গড়েছে। তার লেখা সাধু ভাষায় রচিত কিছু অংশ স্ক্রিনে দেওয়া হলো। নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চলকোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে। সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী দিয়ে একটি সাহিত্য বিপ্লবের সূচনা করেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ কবি ও সাহিত্যিকগণ এই ভাষায় বিভিন্ন কাব্য, উপন্যাস রচনা করে এই ভাষাকে সমৃদ্ধ করে তোলেন। আধুনিক বাংলা ভাষার প্রচলন নদিয়া অঞ্চলে কথিত উপভাষা থেকে এসেছে। এটি পরবর্তীতে চলিত রীতি হিসেবে রূপ লাভ করে। চলিত রীতির প্রথম ব্যবহার হয় 19 শতকের তৃতীয় দশকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এরপর প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহ এবং প্রমোদ চৌধুরীর রচনার মাধ্যমে এর ক্রমবিকাশ ঘটে। 1914 সালের দিকে প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে এই রীতি সাহিত্যিক স্বীকৃতি ও পূর্ণ বিকাশ লাভ করে। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ প্রমুখ কবি সাধু ভাষা থেকে বের হয়ে চলিত ভাষায় লেখালেখি শুরু করেন। আর এভাবেই এ ভাষার ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চলিত ভাষার রচনার কিছু অংশ স্ক্রিনে দেওয়া হলো।
মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। সভ্যতার সংকট, রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া বাংলা ভাষা বিভিন্ন উপভাষাগুলোতে কথা বলে থাকে। বাক্য ও শব্দের দিক থেকে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হয়। আপনাদের মেয়েকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না বলেই তো বলছি। বাংলা ভাষা নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে বাংলা বর্ণমালা নিয়েও একটু আলোচনা করা যাক। আমাদের বাংলা বর্ণমালা এসেছে প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপি থেকে। একটি মতানুসারে ব্রাহ্মী লিপি নামটি এসেছে পৌরাণিক হিন্দু দেবতা ব্রহ্মার নাম থেকে। উপকথা মতে তিনিই ভারতবর্ষে এই প্রাচীন লিপি দিয়েছিলেন এবং ধ্বনির সাথে মানুষকে এই লিপির শিক্ষাদান করেছিলেন। তাই তার নাম অনুসারে এই লিপির নামকরণ করা হয়। আবার অন্য এক মতানুসারে বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরোহিত ব্রাহ্মণদের দ্বারাই এই লিপি আবিষ্কৃত হয়েছিল বলেই এর নাম ব্রাহ্মী লিপি। ভারতে সৃষ্ট ব্রাহ্মী লিপির পেছনে ফিনিশীয় লিপির প্রভাব আছে বলে দাবি করা হয়। তবে ধারণা করা হয় প্রাচীন ভারতেই স্বতন্ত্রভাবেই এই লিপি উদ্ভাবিত হয়েছিল, কারণ ফিনিশীয় লিপির চেয়ে এই লিপির পার্থক্য অনেক। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে ৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ব্রাহ্মী লিপির প্রচলন ছিল। এরপর মৌর্য বংশের সম্রাট অশোকের সময়ে এটি অশোক লিপি বা মৌর্য লিপিতে বিবর্তিত হতে থাকে। এরপরে আসে কুষাণ লিপি, যা কুষাণ রাজাদের আমলে প্রচলিত ছিল। এরপর লিপিটি উত্তরী ও দক্ষিণী এই দুই ভাগে ভাগ হয়ে যায়। উত্তরী লিপিগুলোর মধ্যে পূর্বদেশীয় গুপ্ত লিপি উল্লেখযোগ্য, যা ৪র্থ ও ৫ম শতাব্দীতে প্রচলিত ছিল। এই গুপ্তলিপি থেকে আবির্ভাব হয় কুটিল লিপির, যা ৬ষ্ঠ থেকে ৯ম শতক পর্যন্ত প্রচলিত ছিল। কুটিল লিপি থেকে উদ্ভব হয় নাগরী লিপির। ১০ম শতকের শেষ ভাগে এসে প্রাচীন এই নাগরী লিপির পূর্ব শাখা থেকেই উৎপত্তি হয়েছে বাংলা লিপির। তবে ব্রাহ্মী লিপি থেকে সৃষ্ট বাংলা বর্ণমালা দেখতে কিন্তু এখনকার বর্ণমালার মতো ছিল না। এছাড়া সময়ের পরিবর্তনে বর্ণের মধ্যেও পরিবর্তন এসেছে। মানুষের হাতের লেখার পরিবর্তনে বাংলা লিপিতেও এসেছে বিরাট পরিবর্তন। ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেন প্রাচ্য বিশারদ প্রিন্সেপ। আমাদের দেশে সিলেটের উপভাষারও বর্ণমালা ছিল, যা প্রায় অবিকৃত নাগরী লিপির মতো। এখনও পর্যন্ত ৩ ধরনের ব্রাহ্মী লিপির নমুনা আবিষ্কৃত হয়েছে, যাতে ৪৪টি বর্ণ পাওয়া যায়। এর মধ্যে স্বরবর্ণ ৯টি আর ব্যঞ্জনবর্ণ ৩৫টি। বাংলা, আসামি এবং ওড়িয়া সবারই নিজস্ব লিপি রয়েছে, যা মূলত দেবনাগরী লিপি থেকেই উদ্ভূত হয়েছে। পার্সিয়ান, অ্যারাবিক লিপি ব্যবহৃত হয় উর্দু, সিন্ধি এবং পাঞ্জাবি ভাষাতে। বাংলা সাহিত্যের সূচনা পর্বের দেখা মেলে আর্য ও অনার্য সমন্বয়ের পর। ফলে বৈদিক সাহিত্যের ব্যাপক প্রভাব বাংলা সাহিত্যের আদি নিদর্শনসমূহে দেখতে পাওয়া যায়। উনিশশো ৪৭ সালের দেশভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে পড়ে। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নির্দেশ দিলে পূর্ব বাংলায় এ নিয়ে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়তে থাকে। আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকারের আরোপিত 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ও কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে।
গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার সহ নাম না জানা আরও অনেকে। এই ঘটনার প্রতিক্রিয়ায় সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে বাংলাকে দেশের একমাত্র রাষ্ট্রভাষা করা হয়। সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ সরকার 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন জারি করে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলন এবং ভাষার অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ভাষা সর্বদাই পরিবর্তনশীল। বাংলা ভাষার ক্ষেত্রেও এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে। বর্তমানে আমরা বাংলায় বাক্যের সাথে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করছি। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বাংলা বাক্যের মাঝে মাঝে ইংরেজি বাক্যও ব্যবহার করছি। তার উপর বর্তমানে ইংরেজির কদর বেড়েই চলেছে। এভাবেই আমাদের প্রিয় বাংলা ভাষা ধীরে ধীরে আরও একটি পরিবর্তনের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একটি সময় বাংলা ও ইংরেজি মিলেই নতুন আরেকটি ভাষার জন্ম দেবে। জয় বাংলা।